সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন উল্লেখযোগ্য সংবাদ নিয়ে পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আমরা আলোচনা করব, আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আলোচনায় যাবার আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। দৈনিক প্রথম আলো, ভূমিকম্পে নিহত 10, ঢাকায় তীব্র ঝাঁকুনি, নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা কামনা, সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা। আমরা বড় ধরনের ঝুঁকির মুখে আছি, বিশেষজ্ঞ অভিমত। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, জনমনে আতঙ্ক, নিহত 11। ডক্টর ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক। বাংলাদেশ প্রতিদিন, ভূমিকম্পে কাঁপল দেশ, নিহত 10, আহত 6 শতাধিক, 7 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। সুষ্ঠু নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখতে হবে, প্রধান উপদেষ্টা হাস্যোজ্জ্বল খালেদা জিয়া সেনাকুঞ্জে। কালের কণ্ঠ, ভয়াবহ ভূমিকম্পে বাড়ল ভয়, নিহত 10, আহত 6 শতাধিক, মাত্রা 5.7, উৎপত্তি নরসিংদীতে। নির্বাচনে পেশাদারির সঙ্গে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে, সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ। যুগান্তর, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। বড় ধাক্কা সামলাতে অক্ষম ঢাকা, ধসে পড়বে 8.5 লাখ ভবন। দৈনিক ইত্তেফাক, ভূমিকম্পে ভয়ানক ঝাঁকুনি, নিহত 10, আহত সহস্রাধিক, নির্বাচন উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কল্যাণমূলক রাষ্ট্র করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সমকাল, ভূমিকম্পে বড় ঝাঁকুনি, নিহত 10, প্রার্থীতা নিয়ে অস্থিরতা, আবার জরিপে বিএনপি। কালবেলা, পুরনো স্থাপনায় নতুন প্রাণ, রেট্রোফিটিং প্রযুক্তি 2014 সাল থেকে জাইকার অর্থায়নে কারিগরি সহায়তা এটি চলছে। মহা আতঙ্কের ছুটির সকাল। মানবজমিন, কাঁপল দেশ, ভূমিকম্পে সারা দেশে নিহত 11। 71-এ সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, স্বাধীনতার ঘোষণা করেছিলেন মেজর জিয়া, প্রধান উপদেষ্টা। বণিক বার্তা, ভূমিকম্পে শিশুসহ নিহত 10, আহত সহস্রাধিক, ঝুঁকিতে ঢাকার মেগা প্রকল্প সহ নদীর তীরে শিল্প কারখানা ও সুউচ্চ আবাসিক ভবন। দেশ রূপান্তর, প্রচণ্ড ঝাঁকুনি, কেঁপে উঠল দেশ, ঢাকায় বিভীষিকা, হুড়োহুড়ি আতঙ্ক, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করবে সশস্ত্র দিবসে প্রধান উপদেষ্টা। নিউ এজ, 10 killed, over 1,000 hurt as earthquake jolts country, experts fear a strong quake ahead. Yunus Khaleda hold brief on meeting. The Daily Star, 5.7 quake kills 10. Too close to ignore, Dhaka must act now. মোটা দাগেই ছিল উল্লেখযোগ্য সংবাদ। গতকালকের যে ভূমিকম্প সেটি আসলে শিরোনামগুলোতে জায়গা করে নিয়েছে। ঢাকা একটা মৃত্যুপুরী, এটি অনেক আগে থেকেই বলা হয়েছে, এবং গতকালকে 5.7 মাত্রা, এটি আসলে দীর্ঘদিন পর একটি সর্বোচ্চ মাত্রা ভূমিকম্প। জনজীবনে একটি আতঙ্ক তৈরি হয়েছে। বিল্ডিং কোড মানার বিষয়টি দীর্ঘদিন থেকে হলেও এটি আসলে মানার কোনো বালাই নেই। আসলে কে দেখবে, কে পালন করবে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা কিন্তু একটা মাঝারি ভূমিকম্প, উচ্চমানের মাঝারি ভূমিকম্প যদি হয় 8-10 লাখ ঢাকা শহরে ভূমিধস নামবে হবে। এবং আপনি চিন্তা করেন যেভাবে তার টানানো আছে, ইলেকট্রিসিটি, আমাদের তো ভূগর্ভেও নাই, আপনার আগুন টাগুন লেগে যাবে, পুরো শহর মৃত্যুপুরী হবে, হ্যাঁ, আগুন লেগে। সুতরাং এই জিনিসটা কিন্তু কখনোই এই দেশের সরকার বলেন অথবা যেসব প্রতিষ্ঠান আছে যারা এই বিল্ডিং কোড বা নীতিমালা প্রণয়ন করে, এবং যারা এই জমি ব্যবসায়ী, এই আপনার ধরেন এই যে হাই রাইজ বিল্ডিং তোলে, এরা কেউ মানছে না। আপনি বলেন তো, একটা জায়গায় ধর আমি একটা উঁচু বিল্ডিংয়ে থাকি, সেখান থেকে নামতে পেরেছি। এখন তো জাপানে প্রত্যেক দিন ভূমিকম্প হয়, ছোট ছোট মৃদু ভূমিকম্প হয়, বড় ভূমিকম্প হয়, তাদের বিল্ডিং সিস্টেমটাই আলাদা।
নিচে স্প্রিং থাকে, ভূমি দোলে, মানে বিল্ডিং দোলে, যার ফলে বিল্ডিং ধস হয় না। কিন্তু আমাদের দেশে তো আপনার দেখেন এই যে মিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা বিল্ডিং করে দিচ্ছে 5-6 তলা, হ্যাঁ, সোজা উঠে যেতে, রাস্তা নেই, রাস্তা সরু, আগুন লাগলে ফায়ার ব্রিগেড, রেস্কিউ অপারেশন কিছুই হবে না। অর্থাৎ এটা পুরো মৃত্যুপুর। একটা আইডিয়াল শহরে 25% খোলা জায়গা দরকার, সেখানে আমাদের আছে 7%, তারও আবার ফুটপাথ দখল টকল মিলে থাকে 3%, হ্যাঁ, কোনো মুভমেন্টেরই জায়গা নেই। সুতরাং আপনি দেখেন ইতিমধ্যে 7টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এখন ভূমি ধরেন এই যে আমরা যে ভূমিকম্প বলি, এই ভূমিকম্পটা আসলে হচ্ছে কি আপনার ভূমির যে প্লেট, এই প্লেট উঁচু নিচু হয়ে যায়, ভূমির স্তর ভেঙে উঁচু নিচু হয়ে যায়, অগ্নুৎপাত থেকে হইতে পারে, আপনার এমনিতে দীর্ঘদিন একটা ভূমি সমান্তরাল অবস্থায় আছে ভেঙে পড়ে, অথবা ভূমি অগ্নুৎপাত হতে পারে, আণবিক বোমা বিস্ফোরণ ঘটতে পারে, নানান কারণে হতে পারে। তো নর্মালি আমরা ভাবি যে ভূমিধস মানে ভূমিকম্পন, আসলে ব্যাপারটা তা না, এটা বৈজ্ঞানিক। আমরা কিন্তু ঢাকা শহর চারপাশে ধরেন চারপাশে কিন্তু এই নরসিংদীর মাধবদ্বীপে এসে পড়ছে, আগে ছিল সিলেট টিলেট বেল্ট সবচেয়ে উচ্চ ঝুঁকিতে ছিল, এখন ঢাকা শহর, সিলেট এবং ঢাকা শহর সবচেয়ে উঁচু ঝুঁকিতে আছে। এবং এমনিতে আমাদের ঢাকা শহর বসবাসের অনুপযুক্ত। ধরেন একটা যদি বড় মাত্রার ভূমিকম্প হয়, আমার তো মনে হয় ঢাকা শহরে কেউ বাঁচে থাকবে কিলো জানি না, কারণ পুরা ঢাকা শহরটা জ্বলে যাবে। বিল্ডিং ভাঙাটা তো খালি দেখলে হবে না, তারগুলোতে সব বিস্ফোরণ ঘটে যাবে, পুরা ঢাকা শহর বিস্ফোরণ ঘটে যাবে। এবং 2 কোটি 2.5 কোটি লোক বাস করে, এর ভিতরে বোধহয় 1.5 কোটি লোক মারা যেতে পারে। তো সুতরাং এখন ধরেন এই যে আমাদের বিভিন্ন সময় পরিকল্পনা করে, রাজুক এটার অনুমোদন দেয়, রাজুক এটা দেখভাল করে, রাজুকের তো ইটও ঘুষ খায়, মানুষ না, ইটও ঘুষ খায়। এবং যে ডেভেলপাররা বিশেষ করে বলবো যে নদী খাল বিল ঢাকা শহরে সব ভরে ফেলতেছে, তারা যা চায় তাই ঘটে। এই যে ধরেন সুউচ্চ ধানমন্ডি পশ এরিয়াগুলো সব 12 তলা 20 তলা 25 তলা বিল্ডিং উঠতেছে, এর ভিতরে কত পার্কিং খেয়াল করেন। আর এই বিল্ডিংটা যখন উচ্চমানের ঝুঁকি হবে তো কাঠ হয়ে রাস্তা পড়ে যাবে, ব্লক হয়ে যাবে, ইলেকট্রিসিটির তারগুলোতে আগুন লেগে যাবে, তো কি হবে? আমরা তো একটা মৃত্যুপুরীতে বাস করতেছি, আমার তো মনে হয় প্রতিটা মুহূর্তে মৃত্যুপুরীতে বাস করতেছি। আজকে একটা জিনিস হচ্ছে বিল্ডিং কোড রয়েছে, আমাদের আইন রয়েছে, কিন্তু কেন মানছেন না, বা আমরা 54 বছর পরে এসে আসলে এই যে মানছে না, এটি নিয়ে কেন আমাদেরকে আলোচনা করতে হচ্ছে স্বাধীনতার 54 বছর পরে এসে? না দেখেন, হচ্ছে কি, মূল কথা হচ্ছে মানুষ অসৎ। আপনার রাজুকে যখন প্ল্যান পাস করে তখন টাকা কড়ি খরচ করলেই যেভাবে প্ল্যান চায় প্ল্যান হয়ে যায়, ওই বিল্ডিং কোডের আশেপাশে থেকে প্ল্যান দিয়ে দেয়। আবার দেখেন অধিকাংশ বিল্ডিং 3 তলা 4 তলা আসলে যে সাব কন্ট্রাক্টররা আছে না, এরা বিল্ডিং তুলে দেয়। মানুষগুলো অর্থাৎ যারা বাড়ি করে তারা নিজেরাও অসৎ, যে আবার প্ল্যান পাস করতে যাব এই সেই ঝামেলা। আপনি দেখেন আমাদের এখন যে পশ এরিয়াগুলি আছে, গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, আপনি বলেন 2টা গাড়ি ক্রস করতে পারে না এখন ঠিক মতো, জ্যামের ঠেলায় অস্থির। এইসব জায়গা তো কোনো কোড মানা হয় নাই, এবং সরকারের তো এটা আগে তো আমরাই তো ছোটবেলায় দেখছি 2 তলার উপরে বিল্ডিং এর পারমিশন ছিল না, এই বিল্ডিং পরে 4 তলা হলো, এখন তো বিল্ডিং ছেড়ে দিছে। এটা তো অবশ্যই গৃহায়ণ মন্ত্রণালয় থেকে পারমিশনটা হয়েছে, রাজুকের পারসুয়েশনে এবং ডেভেলপারদের পারসুয়েশনে, তাদের লাভের জন্য করা হয়েছে। আপনার জীবন বাঁচবে কিনা, আমার জীবন বাঁচবে কিনা, সেই চিন্তাটা তো প্রাধান্যে আসে নাই। চিন্তা হচ্ছে ব্যবসা কিভাবে হবে, কিভাবে আমি বেনিফিট পাবো। অর্থাৎ রাজুকের আমি বললাম না, ইটাও ঘুষ খায়, আপনি কোনো দালাল ছাড়া কোনো কাজ রাজুকে এখনো করতে পারেন। এই যে রাজুকের ইটও ঘুষ খায়, এটি ধরেন আমরা বছরের পর বছর বলছি, কিন্তু ধরেন রাষ্ট্রের তো কিছু দায়িত্ব আছে, সেই জায়গাটি কেন পালন করতে পারছে না, কেন এই ব্যবস্থা নিচ্ছে না? রাজুকটা তো গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীনে, তাদের তো দেখভাল করা উচিত, তা তো পারছে না। আপনি রাজুকে কাজ করতে যাবেন, সবসময় রাজুকেরই স্টাফ আপনার মিডিয়া ম্যান ধরতে হবে, নাহলে কাজ হবে না। কি আশ্চর্য প্রতিষ্ঠান, কি দেশে বাস করি বলেন? আপনি আইন পাস, আপনার যেখানে হবে 8 তলা 10 তলা কিছু টাকা করে খরচ করলে 10 তলা পারমিশন পেয়ে গেলেন। রাস্তা ছাড়তে হবে, ফার হচ্ছে 3 ফিট,
আপনার 2 ফিট 1 ফিট ছেড়ে দিলেন, এরকম করতেছে। আর বিল্ডিং আপনার এমনিতেও আপনি দেখবেন অনেক বিল্ডিং দেখবেন পারমিশন নিয়ে আসছে রাজুকের কাছে 8 তলা, 2 তলা এমনিতে উঠে ফেলতেছে। কোনো নিয়ন্ত্রণ নাই, কারো দেখভাল নাই, কারো অ্যাকাউন্টেবিলিটি নাই। আপনি সমাজটা কি করবেন বলেন? এবং এই শহর তো এমনিতেই বায়ু দূষণে বিশ্বের কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ডের নিচে তো আর আমরা নামি না। এমনি এটা বসবাসের অনুপযোগী। এখন এই শহরটা যে সরাবেন সেই জায়গাটাও তো বাংলাদেশে নাই। এত ঘনবসতি, আপনি কোনো একটা খালি জায়গা ঢাকা শহরে এতটুকু জায়গা খালি পাবেন না। পূর্বাচলে একটা শহর হলো, বলা হচ্ছিল অন্তত পক্ষে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ শহর হবে, শেষ পর্যন্ত ওটাকে আবশ্যক বানায় দিছে। বলে সরকার তো অনুমোদন দিছে এবং রাজুক তো প্ল্যান দিচ্ছে সরকার, অর্থাৎ মিনিস্ট্রি। এবং এটাকে আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে শোনা গেছিল যে ওটা মানে পুড়তে যাওয়ার মতো, মালয়েশিয়ার পুড়তে যাওয়ার মতো অ্যাডমিনিস্ট্রেটিভ শহর, যত অফিস ওখানে স্থানান্তর হবে। এখন আবাসিক হয়ে গেল। আবাসিক তো নিশ্চয়ই হয় ডেভেলপার অথবা মিনিস্ট্রির আপনার বেনিফিটের কারণে তো এটা ট্রান্সফার হয়েছে, উল্টা হয়ে গেছে, ঘুরে গেছে। এখন তো ডেভেলপার কাজ করবে, সুউচ্চ বিল্ডিং হবে, কমিশন খাওয়া যাবে। আবার জমিওয়ালারাও হয়তো দেখা গেল একটা ডেভেলপার দিলে অর্ধেক বিনা পয়সা পাইলো, ফাও পয়সায় জায়গা নিচে অর্ধেক আপনার ফ্ল্যাট পেল, 10 তলা উঠলে 5 তলা ফ্রি পাওয়া গেল, এরকম অবস্থা আর কি। সুতরাং এখানে একটা নেক্সাস, টোটাল নেক্সাস। এই নেক্সাসকে ভাঙতে হলে তো সরকারকে হস্তক্ষেপ করতে হবে, সরকার ছাড়া তো হবে না। মিনিস্ট্রি, আমি তো মনে করব যে মিনিস্ট্রিকে অ্যাকাউন্টেবল, এক সরকারের আমলে কিন্তু এটা হয় নাই, শুরুর থেকে হয়েছে। ধরেন আমি যখন ঢাকা শহরে আসছি তখন ওই ফার্মগেট পর্যন্ত শহর ছিল, এই শহরটা এখন তো চলে গেছে, গাজীপুরের সাথে মিলে গেছে। হ্যাঁ, শহরটা এই পর্যন্ত ছিল। আমার স্পষ্ট মনে আছে আগে ফুটো পয়সা ছিল, 16টা পয়সা সুতা দিয়ে বেঁধে আমার বড় ভাই দিছে যে এটা কিন্তু খরচ করে আসবি, আমি খরচ করতে পারিনি। এখন মুদ্রাস্ফীতি কি পরিমাণ বাড়ছে বলেন? এখন তো টাকা 500 টাকার নোট, 1000 টাকার নোট পকেটে না নিলে ঘরের থেকে বেরোনো যায় না। সুতরাং আমাদের সর্বগ্রাসী সমস্যার ভিতরে পড়ছি, দেশ তো এগোচ্ছে না। এটার মূল কারণ আমি বলবো রাজনীতি, মূল কারণ রাজনীতি। কারণ রাজনীতি দেশ পরিচালনা করবে। আমি কিছুদিন আগে একটা পশ্চিমা দেশ থেকে ঘুরে আসছি, কই কোনো মানুষ তো কিছু দেখছে না, সব অটোমেশন, সব অটোমেশন। কোনো লোক কোনো কিছু দেখভাল করতেছে না। কিন্তু আপনি কোনো কিছু ভায়োলেট করবেন, সাথে সাথে অটোমেটিক ফাইন, অটোমেটিক ফাইন, অটোমেটিক ধরা খাবেন, কেউ ভাঙছে না। এবং নাগরিকরাও ট্রেন্ড, নাগরিকরাও অপরাধ করে না। আমরা সব আমরা তো আইন ভাঙার তালে থাকি। আমরা মানসিকভাবে যেমন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি, 18 কোটি মানুষ আইন ভাঙার মানসিকতা তৈরি করে ফেলছে। এই জাতিকে ঠিক করবেন কিভাবে? আবার রাজনীতিবিদ সবাই আপনি দেখেন, এই যে এখন সামনে নির্বাচন হবে, দেখেন কত রকম চেষ্টা হচ্ছে, কত রকম ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা চলছে। আমি কই সাধারণ মানুষের তো কোনো প্রোগ্রাম স্বস্তি। আমি রাজনীতি আর নির্বাচন আসবে তার একটু যে ঢাকাকে ভেঙে 2 ভাগ করা হলো নাগরিক সেবা বাড়ানোর জন্য, বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে, আসলে কি কিছু হয়েছে? এতে কিছুই হবে না, কিছুই হবে না। আপনাকে একটা আমি আগেও বলেছি যে একটা মশার কি পাসপোর্ট লাগে? মশাটা এপাশ থেকে ওপাশে যাইতে পারে না। সুয়ারেজ লাইন আলাদা করা হয়েছে, লেক আলাদা করা হয়েছে, কোনো কিছু আলাদা করা হয় নাই। শুধুমাত্র 2 জন মেয়র সাদেক হোসেন খোকাকে ঠেকানোর জন্য। আমার স্পষ্ট মনে আছে সাদেক হোসেন খোকা মেয়রে দাঁড়াবে, তাকে হারানো সম্ভব না, এই জন্য ভেঙে 2টে করে দেওয়া হয়েছে। আর কোনো নাগরিক সুবিধা হয় নাই, বরঞ্চ ভোগান্তি হয়েছে। আপনি যদি যেটা ওই আওয়ামী লীগের এমপি ছিল, নামটা ভুলে গেছি, পুরান ঢাকার, তিনি আওয়াজ তুলছিলেন, সাদেক হোসেন খোকাও বলছিল যে এটা একটা সিটি সরকার দরকার, আলাদা ব্যবস্থাপনা এটাই দরকার। এখন সিটিতে এত মেগা সিটিতে হয়ে গেছে যেখানে 2.5 কোটি লোক বাস করে, এখানে আলাদা প্রশাসন দিবেন না? না দিলে তো এলজিআইডির ক্ষমতা কমে যায়, বুঝছেন না? তাদের ভিতরে আবার টাসেল, সব ধরে রাখতে চায়। এটা তো এখন আলাদা সিটি সরকার হওয়া উচিত, সিটি কর্পোরেশন সরকার হওয়া উচিত, আলাদা করে ব্যবস্থাপনা পুরোটা আলাদা হচ্ছে। এই শহর আলাদা করে ভেঙে 3 টুকরা 4 টুকরা করেন, কোনো লাভ নাই তো, কোনো লাভ নাই।
কারণ সব তো একসাথে ডেভেলপ হয়েছে, যত কিছু সুয়ারেজ লাইন থেকে, পানির লাইন থেকে শুরু করে আপনার এই যে মশা মাছি যা কিছু সব যাইতেছে, কারো পাসপোর্ট লাগতেছে না। সুতরাং এইটা সম্ভব না। আপনার মূল কথা হলো পরিকল্পনাটা দরকার, পরিকল্পনা এবং তা ইমপ্লিমেন্ট করা, স্থির করা। উন্নত দেশে যেখানে আইনের শাসন আছে, সুশাসন আছে, কেউ তো আইন ভাঙার চেষ্টা করে না, কারণ আইন ভাঙলে তারই বিপদ, তারই বিপদ। এখানে কঠোরভাবে, সেখানে তো কোনো জনসমর্থন দেখা যায় না। ধরেন এই যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহর অচল হয়ে গেছে, সরকার তো উদ্যোগ নিচ্ছে না। এই সরকারের সময় ছেড়ে দিচ্ছে না, অন্য সরকার আসলে তো এটা তুলতে হবে। তখন ওই সরকার এসে ভাববে হ্যাঁ আমার পপুলারিটি নষ্ট হয়ে যাবে। পার্টিকুলারলি একজনরা স্লোগান দিয়ে গরিব মানুষ যাবে কোথায়? বিশ্বায়নের যুগে একটা রাজধানী একটা দেশের না, বিশ্বের রাজধানী। সুতরাং ওইভাবে কল্পনা করতে হবে। ব্যাটারি চালিত রিক্সায় যে আপনার অফিস থেকে বেরোলে ঘোরা যায় না, যাওয়া যায় না, বলেন এটা কি? গাড়ির তো প্রশ্ন নেই, আপনি নিজেই পার দিতে। ব্যাটারি চালিত রিক্সায় একই রাস্তায় নানান ধরনের পরিবহন, যেটা পৃথিবীর কোথাও নেই, না কোথাও নাই। এই জন্য বলছি যে শহরটা যেভাবে হয়েছিল, আমি বললাম না, আমি ছোটবেলায় দেখছি ফার্মগেট পর্যন্ত, তখন তো জায়গা ছিল, স্পেস ছিল। ধানমন্ডিতে তো কোনো ইয়ে ছিল না, মানে বিরান ভূমি ছিল। হ্যাঁ, সেখানে মানুষকে ক্যাম্পিং করে নিয়ে নিয়ে প্লট দেওয়া হয়েছে, প্লট নেওয়ারও লোক ছিল না। এখন তো জমি তো স্বর্ণের দাম। হ্যাঁ, অর্থাৎ জায়গা ভালো হলে। জমির দাম নিয়ে একটু যদি বলি, আমরা যে ঢাকাকে বিকেন্দ্রীকরণের নামে ড্যাপ নামক একটি বিষয় হয়েছিল, এর ফলে কি জমির দাম বাড়ানোর এটির উদ্দেশ্য ছিল না আসলে সেটি বিকেন্দ্রীকরণের কোনো পরিকল্পনায় আমরা এগিয়েছি? না, ড্যাপটা মূলত, যেটা আমি জাস্ট পুরোটা পড়ি নাই, তবে ধারণা হচ্ছে ড্যাপটা হচ্ছে মূলত যারা জমির ব্যবসা করে এবং ডেভেলপার ব্যবসা করে তাদের সাথে সরকারের নেক্সাস, এদের সাথে দেন দরবার হয়েছে। আপনি দেখেন না, সব ঢাকা শহরের আশপাশের সব জলাভূমি দখল হয়ে গেছে, হাউজিং হয়ে গেছে, সব তো হয়ে গেছে। কেউ ঠেকাতে পারছেন? এটা ঠেকাবেন না আপনি। এখন বৃষ্টি পড়লে, এখনো আগে তো মালিবাগে যাওয়া যেত না, মহানদী হয়ে যেত। আচ্ছা, ওটা সরি লাইন ট্রেন ঠিক করছে, এখন বৃষ্টি নামলে পশ এরিয়ার ভিতরে পানি জমে যায়, আবার সেখানে এয়ারপোর্ট ডুবে যায়। এটা কেমন হলো? কারণ হচ্ছে পানি কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। আমাদের সৌভাগ্যবান ঢাকা শহর, 3 পাশে 4 পাশে নদী, এরকম শহর পাবেন না। হ্যাঁ, আমি তো ধরেন মিশরে গেছি, শহর সমুদ্রের থেকে নদী চলে আসছে, সেখানে সন্ধ্যাবেলার পরে গহনা গাড়িটা লঞ্চ চলে, কত ফুর্তি, কত রিক্রিয়েশনের জায়গা। আমাদের এই থাইল্যান্ডে গেছি, থাইল্যান্ডে একটা মেন শহর দিয়ে একটা চাপা লঞ্চ চলে, আমাদের হাতির ঝিল দেখেন করা গেল, কিন্তু এটা মেনটেন করা যাচ্ছে না। এই হাতির ঝিলতে তো বহুত আপনার সুন্দর সুন্দর আপনার ঢাকার চারপাশে নদীকে ব্যবহারের যে উদ্যোগ, সেটিও আসলে আর বাস্তবায়ন সেটা হলো না। এই জন্য ঢাকা শহরটা আসলে মানুষের বসবাসের পুরোপুরি অনুপযুক্ত। এবং এইটা ওয়াকআপ কল আপনার শিওর জানেন 200-250 বছর পরে একবার আসে, কিন্তু আমরা এখন প্লেটের ভিতরে পড়ে গেছি। তো এখন দেখবেন যে হয়তো ফুট করে কালকে ঘুমে আসি, কালকে হয়ে যাবে, ঠিক নাই তো। বড় মাত্রায় ভূমিকম্প পড়লে আগুনেই পুড়ে, নামা লাগবে না বিল্ডিং থেকে, না, তখন সব আপনার বিদ্যুতের আগুন লেগে যাবে, সারা ঢাকা শহর আগুন লেগে যাবে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা, আগুন লেগে যাবে। রাস্তায় এখনো ওপেন লাইন, সব আগুন লেগে যাবে। বিল্ডিং একটার পর একটা ঘাড়ে পড়বে, আগুন লাগবে, বলেন। এই জন্য বিল্ডিংগুলো তো এখন তো ইমিডিয়েটলি নতুন বিল্ডিং করে লাভ নাই। পুরা জিনিসটা কোনটা হেলে পড়তে পারে, অমুক পড়তে পারে, যেভাবে এখন তো আর ভূমিকম্প চেক দেওয়ার মতো বিল্ডিং তো, উঁচু বিল্ডিং একটা করা হয় নাই। আপনি যে নিচে যে স্প্রিং করবেন এই ব্যবস্থা তো আর নাই। এখন এই বিল্ডিংগুলো অন্তত হেলে না পড়ে, কাঠ হয়ে না পড়ে, সবগুলো বিল্ডিং, দুর্বল বিল্ডিং শনাক্ত করে তাদেরকে মেরামত করা। আপনি দেখেন এই যে কাকরাইল মোড়ে একটা বিল্ডিং, আলামিনের একটা বিল্ডিং হেলে পড়ছিল না, সেটা কিন্তু ঠিক করা গেছে, তারাই ওটা ঠিক করে ফেলছে। যখন পুরোপুরি দেখছে বিল্ডিং ভেঙে দেওয়ার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তখন এটা তারা নিজেরা ভেঙে করছে। যেসব বিল্ডিং রিস্কি আছে সেসব শনাক্ত করে, মানে পলিটিক্যাল কমিটমেন্ট নেয়া, ভোটের দিকে তাকায় না, অসন্তুষ্ট হলে তা না, জীবন বাঁচানো আগে,
বিল্ডিং গুলো সব নগর না বাঁচলে, মানুষ না বাঁচলে ভোট দিয়ে কি হবে? এইটাই আর কি। আমরা একটু এবার ভোটের দিকে আগাই। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করব সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের পাইপলাইন আছে, কিন্তু যে পারিপার্শ্বিক যে অবস্থা সেটি আসলে নির্বাচনের জন্য কতটা উপযুক্ত? দেখেন, দুই রকম আলোচনাই আছে যে নির্বাচনের আপনার ট্রেনে দেশ ঢুকে পড়ছে, নমিনেশনও অনেক পার্টি দিয়ে ফেলছে, বিএনপিও প্রায় দিয়ে ফেলছে, সবাই নির্বাচনের এলাকায় প্রস্তুতি হচ্ছে, ইলেকশন ক্যাম্পিং হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে 300 সিটের নির্বাচন একসাথে করা, এই সাথে গণভোট আছে, সাথে গণভোট আছে, এইটার ভিতর থেকে সরকার বেরোয় নাই। আমি আগেই বলি সংক্ষেপে, শুরুর থেকে শেষটা যেটা বলবো আগে বলি, ভারতে 1 মাসব্যাপী নির্বাচন হয়, বড় দেশ, 1 মাসব্যাপী, তারপরে এক সময় একদিনে ভোট কাউন্ট করে। আমরা কি দেশটাকে ভাগ করতে পারি না? আপনি দেখেন আমাদের প্রশাসন নড়বড়িয়া, আইন শৃঙ্খলা বাহিনী নড়বড়িয়া, আর্মি কিন্তু অর্ধেক উল্টো করে ফেলছিল, কারণ আর্মি মাঠে কতদিন থাকবে? আর্মি তো করাপ্ট হয়ে যাবে, আর্মি তো সাধারণ জনগণের ঘুষ দিবে, তো পুলিশের মতো ঘুষ দিবে, তো বুঝছেন না? কারণ আমাদের চরিত্র ঠিক নাই, আমাদের সংস্পর্শে যে আসবে সেই করাপ্ট হবে। আমরা তো মানসিকভাবে করাপ্ট। এই যে আমি সৎ দাবি করি, সুযোগের অভাব বলে, আমার ধারণা আপনিও সুযোগ পেলে করাপশন করবেন, আমিও করবো। যে আমরা আরেকজনকে সৎ দেখতে চাই, নিজে অসৎ হইলেও। হ্যাঁ, আরেকটা ওটা রোগ যে আমি নিজে চুরি করব কিন্তু অন্যকে সৎ দেখতে চাই। এই যে মানসিকভাবে আসলে এই যে 54 বছরে আসলে মানুষের যে মনোজগতের পরিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তন যদি চেঞ্জ না করা যায় তাহলে তো হবে না। ধরেন কমপক্ষে 5টি সরকার এই দেশপ্রেমিক এবং এই দেশটাকে মানে ভালোভাবে গড়ার জন্য, আপনার দেশটাকে বিশেষ করে আমি বলবো মানুষগুলোকে চেতনার দিক থেকে সৎ করতে হবে, এবং রাজনীতিবিদ তো সৎ হতেই হবে অগ্রভাগে। আপনি বলেন একটা মিনিস্ট্রিতে সেক্রেটারি থেকে যদি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত অনেস্ট হয়, সেই মন্ত্রীর থেকে জয়েন্ট সেক্রেটারি কারো ঘুষ খাওয়া সম্ভব? বলেন, ওই জয়েন্ট সেক্রেটারি তো তার অধীনের বিভাগগুলোতেও হেড থাকে, সম্ভব না। কিন্তু এই মিনিস্ট্রিতে পাবেন না। আপনি ধরেন 10 কোটি 20 কোটি টাকা খরচ করে এমপি হয়, সেই লোক মন্ত্রী হয়, তখন এই 10 কোটি টাকা 20 কোটি টাকা উঠায়, কোথাও তো ঢাকা শহরে তো 50 কোটি টাকা লাগে, তো 50 কোটি টাকা চুরি করে উঠায়, আবার পরবর্তী নির্বাচন করবে না, তার জন্য 50 কোটি টাকা, আর ফ্যামিলি তার নিরাপত্তার জন্য দেশে বিদেশে বাড়ি ফ্ল্যাট এগুলো তো আছে। তো তাহলে তো আমরা তো একটা গোষ্ঠী যায় আর একটা চোর গোষ্ঠী তৈরি করি, এই তো। তাহলে জনগণের কি দোষ বলেন? আপনি রাজনীতি করবেন দেশ চালানোর জন্য, জনগণ জনগণ আইন মানে না, আইন মানালে তো মানবে, আপনি তো মানাতে চাচ্ছেন না। পৃথিবীতে বহুত উদাহরণ আছে তো, এই জাপানিরা একটা গাড়ি ওভারটেক করলে মাথা নোয়া সম্বোধন করে, এত ভদ্র জাতি, তারা হলো কি করে বলেন? সিঙ্গাপুরের মতো জায়গা 30,000 জেলে পল্লী ছিল, সেইটাকে লিকুয়ান কি করে ফেলছে? ছোট্ট দেশ, ওই ভিয়েতনাম আমাদের সে পরে স্বাধীন হয়েছে না, কই গেছে বলেন? তো এই জন্য আমি বলছি, ধর আমাদের একটা 5ই আগস্টে বিপ্লব হয়ে গেল, আপনি বলেন না নেপালে হয়েছে না, শ্রীলঙ্কায় হয়েছে না, তারা সব ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ফেরত যাওয়ার কথা, মানসিক মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে, সবাই এখন এমপি মন্ত্রী হইতে চায় এক ধাক্কায়। আর বিএসএস এর যে কোটা ছিল, কোটার ভিতরে নাই। আর আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও বলতে পারবেন না যে তোমরা শিক্ষা গ্রহণ করো, এইটাও করো। বলে যে সব উদ্যোক্তা হন, সব ব্যবসা করায়। দেশে কোনো চাকরি লাগবে না, তো পুলিশ লাগবে না, এদেশে প্রশাসক লাগবে না, কিচ্ছু লাগবে, ওনার ভাষায় তো কিচ্ছু লাগবে না, খালি এনজিও করলেই হবে, খালি ব্যবসা করলেই হবে, আর তো ওনার মুখে কোনো ভাষা নাই। একদম শেষ 1 মিনিটে যদি একটু, যে প্রার্থীদের নিয়ে অস্থিরতা আবার জরিপে বিএনপি সমকালের একটি সংবাদ, বিএনপি 237 আসনে যে প্রার্থী করেন সেটি নিয়ে নানান জটিলতার কথা বলছে, আরো তো আসন বাকি রয়েছে, সমঝোতার বিষয় রয়েছে। দেখেন, আপনি 17 বছর 111 সহ 17 বছর বিএনপি নির্বাচন করতে পারে নাই, ভোটারও ভোট দিতে পারে নাই, নির্বাচনও করতে পারে নাই। এখন 263 আসনে আপনার প্রার্থীতে দিয়েছে, তার ভিতরে আমার জানা মতে 5টি আসনে গোলমাল হয়েছে, এইটুকু অ্যালাউ করবেন না? 17 বছর যেখানে ইলেকশন করতে পারে না, সেখানে 4 জন 5 জন 6 জন 7 জন করে প্রার্থী এক্সপেক্টেড প্রত্যাশী আছে মনে, তার ভিতরে ধরেন একজনকে দিছে,
জরিপ করে যার ফলাফল। এখন সে যার যে বিদ্রোহ করতেছে সেও ভাবে যে আমিই পপুলার, কিন্তু জরিপে হয়তো আর একজনের নাম আসছে, তাকে দিয়ে দিছে। হয়তো হতে পারে ভুল ভ্রান্তি, সেটার কারেকশনও করতেছে, এটা তো পার্মানেন্ট না। আর যে 63টা বাদ আছে, 63টা আবার জরিপ হচ্ছে পুনরায়, হয়ে সব জরিপ হচ্ছে বলে আমার কাছে মনে হয় না, যে ওই 63টা আবার জরিপ হচ্ছে করে তাদের ওখান থেকে আপনার বাকি 63টা দিয়ে দিবে। তো আমার মনে হয় যে যেহেতু 17 বছর বিএনপি একটা বড় দল, তারা নির্বাচন করতে পারে নাই, সেখানে এই টুকটাক সমস্যা থাকবে। তবে অবশ্যই নির্বাচনটা ফেয়ারলি করা উচিত। তাহলে আমার মনে দেখেন 4-5টা জায়গায় প্রতিবাদ হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে দেখলাম যে এক ভাইস প্রেসিডেন্ট সমানে তার মানিকগঞ্জে টাঙ্গাইলে বোধ হয় ধমকাইতেছে। এখন ধরেন সে ভাইস প্রেসিডেন্ট বিএনপির, তার তো অনেক ত্যাগ আছে, তার এই ক্ষোভটা থাকতেই পারে। হ্যাঁ, আমার কথা হচ্ছে একটি সরকার, ধর বিএনপি সরকার গঠন করবে সবাই মনে করে, সবাইকে এমপি হইতে পারে নট নেসেসারিলি। সরকার গঠন করলে অনেকভাবে একজনকে অ্যাকোমোডেট করা যাবে। টেকনোক্রেট আছে, আপনার উচ্চকক্ষ আছে, তারপরে আপনার বড় বড় চাকরি আছে, বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, নানান জায়গা রয়েছে, রাজনীতি দলীয় নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, অনেকগুলো কমিশন আছে। তো এখানে তো অ্যাকোমোডেট বিভিন্নভাবেই করা যেতে পারে। সরকার ব্যবস্থা তো পুরো সরকার ব্যবস্থাটা নিয়ে, খালি এমপি তো দেশ চালাইতে পারবে না। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় জানেন, এমপি হইলে বোধহয় পয়সা বেশি, ওখানে লোভ বেশি, অনেক খরচও বেশি। খেয়াল করে দেখেন, এখন ধরেন আপনাকে বিএনপি সরকার গঠন করলো, আপনারা প্রেস মিনিস্টার বানায় দিতে পারে, আপনার 1 পয়সা খরচ নাই, আপনি হাঁটা দিয়ে চলে যাবেন প্লেনে উঠে, সমস্যা নাই। এটা তো হইতে না, আপনি এমপি হইতে আগ্রহী বেশি, বলেন তো দেখি। তাহলে এই সমস্যার কি সমাধান? এটি কি রাজনৈতিক গুণগত সংস্কৃতির অভাব? অবশ্যই। কারণ হচ্ছে আমরা রাজনীতিটাকে ফেয়ার করতে পারি নাই। কারণ রাজনীতিতে কিছু কিছু জায়গায় গেলেই আঙুল ফুলে কলা গাছ হয়, টাকা হয়, যার ফলে ওই জায়গায় যাওয়ার আগ্রহ বেশি থাকে। ওই জায়গায় সরকারের তো আপনার জায়গার অভাব নাই, বলেন বিএনপি সরকার কমপক্ষে 20টা ছোট বড় চাকরি সাংবাদিকদেরই আছে। এতগুলো সাংবাদিক তো আপনি পাওয়া কঠিন। আলোচনা শোনার জন্য আমি আজিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।